করা হয়নি। আমাকে 18ই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে 3টা কি 3:30টার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়। আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল, আমার কাপড়টা ভিজা। আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে দিই। চিলে যেমন স্বীকার করে ঠিক অমনি ভাবে গেঞ্জি এখানে আমাকে একেবারে চাইন দোলা করে আমাকে টেনে এসেছে নিচে নামানো। আমার বাচ্চার প্রস্রাব করা কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিল, আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই। গাড়িতে উঠে এই জম টুপি বলে যেটা, কালো টুপি পরাইলো, হাই সাউন্ডে মিউজিক গাড়িতে, অর্থাৎ আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই। তারপরে রাতে নিয়ে গেল, নিয়েই চোখ মুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক, মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারধর করে। এক পর্যায়ে আমার শরীরে কাঁপুনি চলে আসে, আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায়। তারপরে তারা ডাক্তার আনে, তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম, এই নির্যাতন করে তার ডাক্তার আনে, ডাক্তার চোখ বাঁধা আমাকে ইনজেকশন দেয়। আমি ইনজেকশন দেয় কিসের ইনজেকশন, এটা কি ভালো না মন্দ না এর সাথে কোনো জীবাণু ঢুকাই দিচ্ছে আমি তো জানি না। আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোককে দেখার চেষ্টা করছিলাম, সে কাপড় আমার হাত ধরে পড়েছে। ওনারে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম, উনি বলে আমাকে মাঝে মাঝে এরকম আনে। তারপরে রাতে ঘুমিয়ে পড়ি, সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরেই। একটা ছোট্ট মহসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন, নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে ওইরকম একটা রুম, রুমের মধ্যে বাথরুম, লাইট নেই, খাবার দিছে মোমবাতি জ্বালাই, দিনের খাবার না রাতের খাবার আমি জানি না। তবে আবার জিজ্ঞাসাবাদের জন্য সকালবেলা খাওয়ার পরে নিয়ে গেল, এখানেও মারধর করা হলো। কারণ হচ্ছে আমি নাহিদ এবং সার্জিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই 8 দফা দেওয়া যায়, তখন বলছিল যে ভাই আপনি একটু লিখে পান। আমি মেসেজ করে পাঠিয়েছি। এইটা আমার একটা বড় অপরাধ ছিল যে আমি কেন 8 দফার মধ্যে ওবায়দুল কাদেরের পদত্যাগ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সেটা বললাম। এবং নাহিদ সার্জিসদের সাথে আসিফ সহ আসলে ছাত্র নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার দিনই আমাদের ভাই একটু দয়া করে থামেন, এটা কি ঢুকানো জরুরি ভাই? এগুলো পরে ঢুকান ভাই প্লিজ, আমাদের পিছনে ঢুকবেন না। আমি ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে, শুক্রবারও করা হচ্ছে, কাজে এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নেই, জাতিরও মুক্তি নেই। কাজেই নির্বিচারে গুলি, শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাতক সরকারের পদত্যাগই এখন গণদাবি। এটা তো ওভার ফোনে আলোচনা করতেছিলাম, যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ, এই কনভারসেশনগুলো তাদের ছিল। এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নাহিদকেও নিয়ে এসেছিল। আমাকে চক্ষুলিতে নাহিদকে দেখছে যে এই কিন্তু নাহিদ দুইটারই ক্রসে দিয়ে দেবো। নাহিদের হয়তো আমাকে দেখাইছে চোখ বেঁধে, ওকেও বুঝতে পারে আমি বুঝতে পারি, কিন্তু আমাদেরকে যে ক্রসে দিয়ে দেবে এরকম ভাবে, যে কত শত শত মানুষ ক্রস ফারে দিয়ে দিচ্ছে, তবু তো 2-1টা দিলে কি হবে, তাদের আচরণটা এরকম ছিল। তারপরে আমাকে শুক্রবার দিন নিয়ে সারাদিন, শনিবার দিন পুরো ডে, রবিবার দিন আমাকে 11টার দিকে কিন্তু ডিবি কার্যালয়ে দেওয়া হয়। তখন আমি ঘুরিয়ে পুলিশের পায়ে ভর দিয়ে ডিবি কার্যালয়ে আসি। ডিবি কার্যালয়ে ওখানে এডিসি অ্যাডমিন ছিল শাহিন শাহ। কতটা পাষণ্ড! মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছিলাম ধর্ষণ করছে, মায়েরা নাকি মেয়েদের বলছে বাবা তোমরা একটু একজন একজন করে আসো, ছোট্ট মেয়ে আমার। আমাকে একবার দুপুরে ঝুলাইয়া শরীরে পায়ে মারলো। কেন মারছিলেন? তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে শালা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালিগালাজ করিস, তুই আওয়ামী লীগের আমলে বিপি হইছস, তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারেক রহমানের টাকায় তারেক রহমানের হয়ে তুই আন্দোলন করস। এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো খুব জিজ্ঞাসাবাদ না, জিজ্ঞাসাবাদ যা করেছে। আবার একটা দেখেন, এই যে নাট্যকার ডিবি হারুন, বাংলাদেশের ভাতের হোটেল ম্যানেজার,
আমি বলছি যে তিনি নাট্যকার, দারুণ অভিনেতা, নাট্যকার ডিবি হারুন। আন্দালি প্রমাণ পার্থর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক। আমি ঈদের আগে তাকে বলছিলাম যে আমি একটু ফ্যামিলি ক্রাইসিসে, আপনি 10 লাখ টাকা আমাকে ধার দেন, আমি আপনাকে আবার দিব না। তো সে বলছে যে তোমার সাথে তো আমার ধারের সম্পর্ক না, ঠিক আছে এই এখন এইটা নাও, আর যদি মেকআপ না হয় আবার নিও। সে 4 লাখ টাকা ধার, মানে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্কে ঈদের আগে সেইটারে বানাইছে 64 লাখ টাকা দিচ্ছে নাকি, এবং কত ধরনের রং চং মাখাই প্রচার করছে। এবং এই যে ধরেন সেই সময় সময় টিভি, 71 টিভি বা এরকম ধরেন আরো অনেকে রং চং মাখি প্রচার করেছে। এখন আমি সময় টিভির স্টাফদের দোষ দেবো না, 71 টিভির স্টাফদের দোষ দেবো না, তারা তো চাকরি করে, তাদের অর্ডার ক্যারি করতে হয়, তারা করেছে। কিন্তু বিশেষ করে এই কথাটা এই প্রসঙ্গে চলে আসছে এইখানে, আমি নিজে এখন খুব উদ্বিগ্ন আমার নিরাপত্তা নিয়ে, দেশের ভবিষ্যৎ নিয়ে। যে দেশে যা চলছে এটা তো একটা নৈরাজ্য চলছে, এই নৈরাজ্য চলতে পারে না। এখনই মার্কেট দখল, বিল্ডিং দখল, টিভি চ্যানেল দখল, লঞ্চ ঘাট দখল, খেয়াঘাট দখল, মিল ফ্যাক্টরি দখল। এই যে কোন বাংলাদেশ? এই বাংলাদেশের জন্য কি আমরা বিপ্লব করেছি? তরুণরা এই যেখানে বসে আছে, যারা 18 সালে কোটা সংস্কার আন্দোলন করার কারণে মাইনা ককটেল দিয়ে তারা বলছে বিপিনুরা দাসের তারে এই ককটেল মিছিলে মারার জন্য। প্রত্যেকটা এই শাকিলের মতো মানুষকে র্যাব আপনার অপহরণ করে নিয়ে গেছে। অনেক এই যে তরুণরা, আমরা যে 18 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করে আমরা যখন বুঝতে পেরেছি যে কোটা একটা চাকরির ক্ষেত্রে একটা পয়েন্ট, রাষ্ট্র সংস্কার না হলে আমাদের মুক্তি নাই, তাই কিন্তু আমরা দেখেছেন আপনারা কোটা সংস্কার আন্দোলনের পরপরই আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এই গণ অধিকার পরিষদ নামক তারুণ্যের নতুন ধারা রাজনৈতিক দল, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার, এই স্লোগানকে ধার করে আমরা এই দলটা গঠন করি। আমরা যদি 18 পরে এই 24-এর যদি নির্বাচনে অংশগ্রহণ করতাম, অনেকের এমপি হওয়ার মতো আপনার ট্যাক্স ফাইল ছিল না, অনেকের বয়স হয় নাই, তাহলে আমরা কেন জীবন দিচ্ছি, আমরা কেন সংগ্রাম করছি? এই যে এই আন্দোলনে ছাত্র অধিকারের কমিউনিটির বিরুদ্ধে সহসভাপতি, কদমতলী থানার যুগ্ম সদস্য সচিব শহীদ হলো, এই চট্টগ্রামে, রংপুরে, অনেকে, সারা দেশে তো শহীদ হয়েছে অসংখ্য মানুষ। কিন্তু আমি বলছি আমরা কেন লড়াইটা করছি? ছাত্র জনতা, রাজনৈতিক দল তো 17 বছরে এই ফাঁসিবাদের পতন ঘটাতে পারে নাই, ছাত্র জনতা, আম জনতা পতন ঘটিয়েছে। আর এখন আরেক দল লোক লুটপাট শুরু করে দিয়েছে। আমরা হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই, এই আওয়ামী ফ্যাসিবাদকে, এই 17 বছরের ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি। আজকের এই নব্য লুটপাটকারীদেরকেও আমরা কিন্তু বাংলার যে যা লুটপাট করেছেন, যেখান থেকে লুটপাট করেছেন সেখানে রেখে যাবেন। এবং বিশেষ করে আমি অনতিবিলম্বে মহামান্য রাষ্ট্রপতিকে বলবো, আজকের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা থাকবে সেই বিষয়ে লিখিত সিদ্ধান্ত জানিয়ে দিন। অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়ায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নেই। একটা নৈরাজ্য চলছে, গার্মেন্টস জ্বালিয়ে দিচ্ছে, সোয়েটার ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে, ওষুধ কোম্পানি জ্বালিয়ে দিচ্ছে। এই ঔষধ কোম্পানিতে তো হাজার হাজার মানুষ কাজ করে, এই গার্মেন্টস ফ্যাক্টরিতে তো হাজার হাজার মানুষ কাজ করে। ওই ফ্যাক্টরি ধ্বংস হলে, পুড়ে গেলে ওই যারা কাজ করে শ্রমিকদের কি হবে? এই মানুষের রুটি রুজির কি হবে? তো কাজেই আমি বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যারা মাঠে আছেন, সেনাবাহিনী সহ তাদেরকে বলবো, আম জনতার সাথে সমন্বয় করে, আম জনতার প্রতিনিধি নিয়ে এই সমস্ত অগ্নিসংযোগ, নাশকতা, লুটপাট যারা করছে তাদেরকে আপনারা রুখে দেন। আমরা সব ধরনের সহযোগিতা করব। আমরা একটা দৈত্য দানব হটাইয়া আর একটা দৈত্য দানবকে ক্ষমতায় আনার জন্য, সরকারে বসানোর জন্য জীবন দেয়নি। এই দেশের ছাত্র যুবক তরুণদের রক্ত অনেক ঝরেছে, 52-তে ঝরেছে, 62-তে ঝরেছে, 69-এ ঝরেছে, 71-এ ঝরেছে, 90-এ ঝরেছে। গত 17 বছরে সাবেক কোন এমপি, সাবেক কোন মন্ত্রী, কোন আমলা রাজপথে পুলিশের গুলিতে মারা যায় নাই, ওইভাবে গুম হয়নি। সাধারণ মানুষ, সাধারণ কর্মী তারা গুলি খেয়েছে, রক্তাক্ত হয়েছে, জীবন দিয়েছে। কাজী এই যে এই বিপ্লবের পরে যে নতুন সরকার ব্যবস্থা, নতুন রাষ্ট্র ব্যবস্থা, সেখানে আম জনতার, জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন থাকতে হবে। আমরা যারা এই প্রজন্মের রাজনীতি করি, কোটা সংস্কার থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলন করেছি, এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা সদা জাগ্রত আছি। এবং আমাদের অনুসারীদেরকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই,
যার বিরুদ্ধে একটা ব্লেড কিংবা 2 টাকার সুতাও যদি লুটপাটের অভিযোগ পাওয়া যায়, তাকে আমরা নিজের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেব। সারা দেশে গণ অধিকার পরিষদ, অন্যান্য রাজনৈতিক দল, যারা বিরোধী রাজনৈতিক দল, তাদেরকে অনুরোধ করব, আপনারা নেতা কর্মীদেরকে শান্ত করুন। কারা কি করছে ইতিমধ্যেই কিন্তু সমস্ত ডেটা আমাদের কাছে চলে আসছে। সাংবাদিকরা জানে এই লুটপাট নৈরাজ্য চলতে দেব না, আমরা দেব না, আমরা পরিষ্কারভাবে বলছি। কাজে এত পুলকিত হওয়ার কিছু নাই। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলবো, এই যতক্ষণ পর্যন্ত না সরকার গঠন না হয়, উপদেষ্টারা নির্দিষ্ট দায়িত্ব বন্টন না হয়, ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না। এই উপদেষ্টা পরিষদ গঠন করেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক দল, নাগরিক সমাজ, গণমাধ্যম কর্মী সকলের সমন্বয়ে জেলায় জেলায়, উপজেলায় উপজেলায় কমিটি করে এলাকার পরিবেশ রক্ষা করতে হবে। এই যে আন্দোলন করেছে আমাদের ছাত্র তরুণ, স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা, কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা, কয়েকদিন পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে তারা অনেকে ক্লাসে ফিরে দেবে। তাদের তো বছর বছর একেবারে আন্দোলন করা রাজপথে থাকা সম্ভব নয়। কাজে এইখানে গণমাধ্যমের একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে। আপনাদেরকে এবার আপনাদের পেশাদারিত্ব দেখাতে হবে, আপনাদের প্রফেশনালিজম দেখাতে হবে, আপনাদের সেই ফ্রিডম, অবাধ স্বাধীনতা আল্লাহর রহমতে এখন আপনাদের আছে। কাজে আপনারা এগুলো তুলে ধরবেন। আজকে ছাত্র, শিক্ষক, অভিভাবক, এই যে যারা পানি এগিয়ে দিয়েছিল, মায়েরা তার সন্তান নিয়ে রাজপথে এসেছিল, ঠিক একইভাবে এই নৈরাজ্য, লুটপাট এবং আগামীতে যেন আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারি, সেই ধরনের একটা জন আকাঙ্ক্ষার রাজনৈতিক দলকে, রাজনৈতিক নেতৃবৃন্দকে সরকারে বসানো, রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা, সেজন্য আমাদেরকে সাপোর্ট করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের হবে না 6 মাসের হবে না 3 থেকে 6 বছরের হবে, সেটা রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে, ছাত্র তরুণদের প্রতিনিধিদের সাথে আলোচনা সাপেক্ষে একটা সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু একই সাথে আমাদের খেয়াল রাখতে হবে, একটা অনির্বাচিত সরকার যদি দীর্ঘদিন ক্ষমতায় থাকে, তাদের তো ওইভাবে অনেকের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে প্রধান করা হয়েছে, এটা তো আমরা অনেক আগে থেকেই বলেছি যে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের লেভেলের লোক এই মুহূর্তে নাই। সো তার প্রশ্নে আমাদের অগাধ শ্রদ্ধা, ভালোবাসা, সমর্থন আছে। কিন্তু একটা গণতান্ত্রিক রাষ্ট্র তো নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে যত দ্রুত সম্ভব রাষ্ট্র পরিচালনায় নিয়ে আসতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে। এখন আমরা মনে করি যে 3 থেকে 6 মাসের মধ্যে, 3 থেকে 6 মাস মেয়াদে একটা অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। সেটাও যদি রাজনৈতিক সকল দল, ছাত্র জনতা আরো কম বেশি সমর্থন করে, সেখানে আমাদের মতামত থাকে। কিন্তু 3 থেকে 6 বছর যদি একটা অনির্বাচিত সরকার থাকে, তাহলে সে দেশে গণতন্ত্র থাকবে না, ওটা আরেকটা অন্যরকম পরিস্থিতি কিন্তু তৈরি হবে। কাজে এখানে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে। এবং এই আন্দোলনের বিশেষ করে আমাদের লিখিত বেশ কিছু দাবি দেওয়া আমাদের সাধারণ সম্পাদক জানিয়েছে যে আমরা বর্তমানে আমরা সব রাজনৈতিক দলকে এলাকায় এলাকায় শান্তি সম্প্রীতির জন্য জনসাধারণ, নাগরিক সমাজ, সংবাদকর্মী, স্থানীয় প্রশাসন যারা আছে তাদের সাথে মতবিনিময় করার জন্য মতবিনিময় সভা করা, সম্প্রীতি র্যালি করা, এগুলোর আমরা আহ্বান জানাই। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আগামী শুক্রবার বিকাল 3টায় গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা এই সম্প্রীতি আমরা একটা সমাবেশ করব, যেখানে বিভিন্ন মত, পথের, ধর্ম, বর্ণের মানুষ থাকবে। আমাদের এই ঢাকার সমাবেশ থেকে সব মত পথের মানুষের নিয়ে আমরা পুরো জাতির উদ্দেশ্যে একটা জাতীয় ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠায় আমরা আবেদন জানাবো। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আমরা জানাচ্ছি। কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বার্নিং ইস্যু, একজন রিক্সাওয়ালা গুলিবিদ্ধ হয়েছে, একজন ঠেলা চালক গুলিবিদ্ধ হয়েছে। আমি ডিবি কার্যালয়ে ছিলাম, আমি কারাগারে ছিলাম, বিশ্বাস করবেন এখান দিয়ে রক্ত পড়ছে, গায়ে গেঞ্জি নাই, আমার মায়া লাগছে। আমার 2টা টি-শার্ট আমি দিয়ে আসছি, যে ও বলছে হকারি করে পানি বেছে, পানি বাসে যে পানি বেছে, শশা বেছে, লুঙ্গি পরা ওই অবস্থায় ধরে নিয়ে আসছে, গুলিবিদ্ধ, শরীর পয়সা যাচ্ছে, পা দিয়ে রক্ত পড়ছে, পুজ বেরোচ্ছে। ধরেন আমরা যারা একটু পরিচিত নন ফেস, তাদের একটু যদি বলি বুকে ব্যথা, হসপিটালে নিয়ে যায়, কারো হসপিটালে নাপা টাপা দেয়। কিন্তু আমপাবলিক যে ওদের সাথে অমানুষের মতো আচরণ করে। তো এই যে জেলখানায় যারা আছে, বাইরে যারা আহত আছে, এই আহতদের চিকিৎসা আমি সেনা প্রধানকে অনুরোধ জানাবো যে আপনি যেমনিভাবে বলেছেন গণহত্যাকারীদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করা হবে। বিচার তো অবশ্যই হবে, ভারতের সাথে দেন দরবার চালিয়ে
শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে। এই গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে জনগণের বিরুদ্ধে গিয়ে এরকমের গণহত্যা চালিয়ে কোনো ঘাতক সরকার রক্ষা পায়নি। একই সাথে আওয়ামী লীগের এমপি মন্ত্রী, আওয়ামী লীগের এই লুটপাট এবং এই ফাঁসিবাদের সাথে যারা জড়িত ছিল অনতিবিলম্বে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে দিতে হবে, যেন তাদের অ্যাকাউন্ট থেকে বেনজিরের মতো টাকা পয়সা যেন সরিয়ে না নিতে পারে। এবং আমরা এখন এই লুটেরাদের সম্পদ কেউ কিনবেন না, ফ্ল্যাট কেউ কিনবেন না, টেলিভিশনের মালিকানা কেউ নেবেন না। এই লুটেরাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে আপনার এটা বিক্রি করে নিলামে তুলে এই আন্দোলনে যে যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারকে ক্ষতি বলছি যে ওদের সম্পদ আপনি অল্প টাকায় কিনে নেবেন, এইটা কেউ করবেন না। আমরা কিন্তু বলছি যে খুঁজে বের করবো। তো কাজে আমরা সেনাবাহিনী, অন্তর্বর্তী সরকার, তাদের প্রতি আমরা এটা অনুরোধ জানাবো যে এই আহতদের এখনো অনেকে চিকিৎসা নিতে পারছে না, ব্যক্তিগত আমরা এখানে নাম এন্ট্রি করব। যারা দরিদ্র পরিবার আছে তাদের তালিকা করে আমরা একটা তালিকা তাদের কাছে দেবো যে যারা এখন আহত এই অবস্থায় আছে, এবং নিহতদের একটা আমরা তালিকা করব। আমাদের দপ্তর সমন্বয়ক শাকিলুজ্জামান এবং আমাদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দুজন তারা এই টেবিল ফেলে এখানে তারা আহত এবং নিহতদের তালিকা করবে। আপনারা যারা অনেকে লাশ ভয়ে এলাকায় নিয়ে যান নাই, অনেকে লাশের কথা বলেন নাই, তারা দয়া করে এইখানে এসে তাদের পরিচয়গুলো, নামগুলো আমাদের লিপিবদ্ধ করবেন। আমরা রাষ্ট্রপতির কাছে, সেনাপ্রধানের কাছে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমরা এগুলো তুলে দেব। নিহতদের পরিবারের সাথে আমরা দলের পক্ষ থেকে আমরা দেখা করার সিদ্ধান্ত নিয়েছি। আহতদের আমি সংবাদ সময়ের পরেই ঢাকা মেডিকেলে যাব। আমি আমরা যেটা বিশেষ করে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে বিষয়টা একটু বলি, আমাদের সভাপতি নুরুল হক নূর তিনি কারাবন্দী ছিলেন, যে কারণে আসলে রাষ্ট্রপতির সাথে সংলাপে আমি উপস্থিত হয়েছিলাম। তো আমরা দলগতভাবে আমরা একটি প্রস্তাবনা, এই যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে, সেজন্য আমরা দলগতভাবে আমাদের সভাপতি সহ আমরা একটি প্রস্তাবনা দেওয়ার জন্য আমরা রাষ্ট্রপতির সাথে আমরা বৈঠকে বসবো। না, এটা রাষ্ট্রপতি বলেছিলেন রাজনৈতিক দলগুলোর মতামত ছাত্রদের পাশে, সেটা তো হবে। তো এই মুহূর্তে যেটা আর একটা কথা যেটা আমি বলতে চাচ্ছিলাম, এখন আমাদের আরো একটা যেটা বলছি, আহত নিহতদের ক্ষতিপূরণ চিকিৎসার পাশাপাশি একটা বার্নিং ইস্যু হচ্ছে প্রশাসনের মধ্যে যে একটা দুর্বৃত্তের সিন্ডিকেট যারা গড়ে উঠেছিল তাদেরকে কিন্তু অনতিবিলম্বে গ্রেপ্তারের ব্যবস্থা করা, তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে, নাহলে তারা দেশ থেকে পালিয়ে যাবে। এবং সামগ্রিকভাবে যে আমাদের একটা রাষ্ট্র মেরামত বা এই মুহূর্তে ইন্টারিম গভর্নমেন্ট যেটা করতে পারে তার একটা রূপরেখা সংক্ষিপ্তভাবে কিন্তু আমাদের সাধারণ সম্পাদক উল্লেখ করেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে গণতান্ত্রিক মূল্যবোধ বিকশিত করার জন্য সকল বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচন করা, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর সহ 4টি যে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে দেশের সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে স্বায়ত্ত শাসন দেওয়া। কারণ যদি স্বায়ত্ত শাসন থাকে সেখানে শিক্ষকদের কিছুটা ফ্রিডম থাকে, ছাত্রদের কিছুটা ফ্রিডম থাকে, ছাত্র সংসদ নির্বাচন যদি থাকে এবং এই আপনার স্বায়ত্ত শাসন যদি থাকে, তাহলে এই যে ছাত্র সমাজ একেবারে 52 থেকে 71, 90 থেকে 24 বারবার যে প্রতিবাদের মাধ্যমে ফ্যাসিবাদ গণবিরোধী সরকারকে রুখে দিয়েছে, এইটা রুখে দিতে পারবে। এবং এখন এই নির্বাচন কমিশন, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, এটা কিন্তু সংস্কার করতে হবে। এই যে 16 লক্ষ কোটি টাকা দেশের গত 15 বছরে পাচার হয়ে গেছে, এই পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে হবে, দেশের উন্নয়নের কাজে লাগাতে হবে। দেশের মেধাবী সন্তানরা যারা এই দেশে মূল্যায়ন না পেয়ে দেশ ত্যাগ করে চলে গিয়েছেন তাদের সাথে যোগাযোগ করে আমরা এই রাষ্ট্র পুনর্গঠনে তাদেরকে দেশে এসে এখন দায়িত্ব নেওয়ার আমরা আহ্বান জানাবো। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন প্রোগ্রেসিভ, লিবারেল, এতটা ব্রড মাইন্ডেড, ইন্টারন্যাশনালি ওয়েল নন, ওয়েল কানেক্টেড এইরকম একজন ব্যক্তি আমরা পেয়েছি। এটা আমাদের দেশের জন্য যে একটা কত বড় সম্পদ। তো কাজে তার হ্যান্ডস লাগবে, তার হেল্পিং হ্যান্ডস লাগবে এই রাষ্ট্রকে মেরামত করার জন্য। সুতরাং আমি আমাদের দেশের যারা বংশোদ্ভূত সন্তানেরা বাইরে আছেন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রকৌশলী, যারা বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, তাদেরকে বলবো বাংলাদেশ আপনার মা মাটি আপনাকে ডাকছে। এই বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে হবে। নয়া রাষ্ট্র ব্যবস্থার জন্য রাজনৈতিক সমঝোতার প্রয়োজন হবে। অবশ্যই রাজনৈতিক দলগুলো সেই সমঝোতার আলোকে, আপনারা জানেন যে এই গত নির্বাচনের আগে
আপনারা একটা একটি দফা রূপরেখা দিয়েছে। এবং আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতি আমি একটা জিনিস আহ্বান জানাবো, এখন এটা জনগণের সরকার হবে, ইন্টারিম গভর্নমেন্ট হইলেও আমাদের সমস্ত রাজনৈতিক দলের সমর্থন আছে। কাজে এই যে দেশের যে ইকোনমির যে আপনার বেহাল দশা, এখন থেকে আপনারা প্রত্যেকটা পয়সা পাঠাবেন ব্যাংকিং চ্যানেলে, রেমিটেন্সের মাধ্যমে এখন আমাদের অর্থনীতি সচল করতে হবে। একই সাথে আমি এই কারাগারে রিমান্ডে যাওয়ার আগে একটা দুঃখজনক ঘটনা আমরা শুনেছিলাম। আপনারা জানেন দুবাইয়ে আমাদের প্রবাসী বাংলাদেশিরা, এই যে বাংলাদেশে আমাদের ছাত্র ভাইদেরকে যে হত্যা করা হচ্ছিল, এর প্রতিবাদ করে ঘরোয়াভাবে একটা প্রোগ্রাম করায় সম্ভবত 57 বাংলাদেশি সহ বেশ কয়েকজনকে আপনার কারাদণ্ড দিয়েছে বিভিন্ন মেয়াদে। তো আমরা সেখানে দুবাইয়ের যারা দূতাবাসে আছেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই সেই আমাদের প্রবাসী বীর মুক্তিযোদ্ধা যারা এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের জন্য ত্যাগ স্বীকার করতে গিয়ে সেই কারাগারে আপনার বিদেশের কারাগারে বন্দী হয়েছেন, তাদের মুক্তির জন্য ব্যবস্থা করতে হবে। প্রবাস থেকে যারা আমাদের এই আন্দোলন সংগ্রামে উৎসাহ জুগিয়েছেন, সহযোগিতা করেছেন, গণতন্ত্রের পক্ষে মানবাধিকারের পক্ষে জোরালো ভূমিকা রেখেছেন, বিশেষ করে বেশ কয়েকজন সাংবাদিকের নাম না বললেই নয়, জুলকার নাইম, সাহের, নাগরিক টিভি চিটু, কনক সরার, শাহেদ আলম, এরকম আরো অনেকে, মাফ করবেন যে সবার নাম না বলতে পারে কারণ এই মুহূর্তে মনে এসছে না। তো এই সমস্ত হিরোদের তারা দেশের বাইরে থেকেও যে বাংলাদেশের জনগণের পক্ষে অবস্থান নিয়েছে, তাদেরকে আমরা পুরস্কৃত করবো। তাসলিম খলিল নেত্র নিউজের সবচেয়ে বড় কাজ করেছে, মনির হায়দাররা আপনারা জানেন। এবং একই সাথে এই দেশে সাগর রুনি সহ যেই সাংবাদিকদের হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের বিচারও আমরা দাবি জানাই এবং আমরা তার জন্য সোচ্চার থাকবো। যেসব সাংবাদিকরা এই সরকারের গত 17 বছরে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকের আমরা জানি দেশে থাকতে পারে, সম্পদ কেড়ে নিয়েছে, তাদেরও আমরা পাশে থাকবো। এবং আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, এই ফ্রিডমের জন্য আপনাদের পেশার জন্য আপনাদেরকে লড়াই করতে হবে, আমরা পাশে থাকবো। এবং আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করছি সেই লড়াইয়ে নাগরিক হিসেবে আপনারা পাশে থাকবেন। আপনাদের মাধ্যমে পুরো দেশবাসীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যারা আমার মুক্তির জন্য কথা বলেছেন, আমার জন্য প্রতিবাদ করেছেন, দোয়া করেছেন। এই যে ভালোবাসা, এইটার জন্যই আসলে আমাদের রাজনীতিটা করা। সো এই ভালোবাসাই আমরা মানুষের কাছে চাই এবং আমরা এই সম্প্রীতি আগামী শুক্রবার এই সম্প্রীতি সমাবেশ করার মধ্যে দিয়ে আমরা জেলায় জেলায়ও জাতীয় ঐক্য এবং সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য জেলায় জেলায় আমরা সফর করব। আমরা আমাদের নেতাকর্মী সহ সব দলের নেতাকর্মীদেরকে আবারও শান্ত থাকার অনুরোধ জানাই। বিশেষ করে একটা কথা বিশেষভাবে উল্লেখ করা দরকার, হামলা হয়েছে মাশরাফির বাড়িতে, সেটা অনাকাঙ্ক্ষিত, আমরা নিন্দা জানাই, কিন্তু প্রচার করা হচ্ছে যে সংখ্যালঘু লিটন দাস। তাহলে এই যে ভারতীয় গণমাধ্যম যে বাংলাদেশ বিষয়ে যে নেগেটিভ প্রোপাগান্ডা ছড়াচ্ছে, বিভ্রান্তি ছড়াচ্ছে, শুভেন্দু অধিকারী যে পশ্চিমবঙ্গের যে বিজেপির যে সভাপতি, তিনি বলেছিলেন যে 1 কোটি হিন্দু শরণার্থীকে নাকি বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়ে দেবে। কোন কুলাঙ্গার এই দেশের একজন সংখ্যালঘুকে ভারতে পাঠাবে, কে তাদের উপরে হামলা করবে সেটা আমরা দেখবো। তা আমার দেশের ভাই, আমাদের স্বজন, বরঞ্চ আমরা যেটা তথ্য পাচ্ছি এখানে আওয়ামী লীগাররা দেশের যাই জেলা চামুন্ডা লেসপেন্সার আছে তারা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ষড়যন্ত্রে বিভিন্ন জায়গায় এই সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে এবং এই ঘটনাকে বিশ্ব মিডিয়ায় প্রচার করার জন্য যে এই যে বাংলাদেশে মৌলবাদের উত্থান হচ্ছে, উগ্রবাদীরা রাষ্ট্র ক্ষমতা দখল করছে, সেখানে সংখ্যালঘুরা নিরাপদ দেয়। কিন্তু আমি বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ সকল রাজনৈতিক দলকে অনুরোধ করবো, যেই যে এলাকায় সংখ্যালঘুরা আছে আপনারা তাদের সহ একটা কমিটি করে তাদের ঘর বাড়ি সম্পদ আপনারা পাহারা দেবেন। এবং আমরা প্রত্যেকটি সংখ্যালঘু ভাই বোনকে বলবো অন্তত গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা রাত থেকে আপনাদের বাসা পাহারা দেবে। আপনারা যদি আক্রান্ত হন আপনারা এই খবরটুকু পৌঁছে দেবেন। এই যে ঘর পোড়ার মধ্যে যারা আলু পোড়া খেতে চায় এদের ভিডিও রাখুন। ইন্টারিম গভর্নমেন্ট হইলে বিচারের মুখোমুখি তাদের হতে হবে। ভাবছে দেখি সরকার এরা গঠন করে বলাইছে, তারা লুটপাট করছে, এমপি হয়ে গেছে, বাস্তান হয়ে গেছে, গুন্ডা হয়ে গেছে, এখনই মার্কেট দখল, আরেকজনের ফ্ল্যাট দখল, আরেকজনের টেলিভিশন চ্যানেল দখল, আরেক সাংবাদিককে মাইরা হাউস থেকে বের করে দেওয়া, এই নৈরাজ্য আমরা চাই। শান্তি সম্প্রীতির বাংলাদেশ চাই, একটা সহনশীল সমাজ চাই, একটা গণতান্ত্রিক মূল্যবোধের সমাজ চাই। মারামারি, হানাহানি, প্রতিশোধ, প্রতিহিংসা এই দেশে গত 53 বছরে চলেছে। এই অ্যানালগ রাজনীতি, ওল্ড জেনারেশন করাপ্টেড পলিটিক্স, ডার্টি পলিটিক্সকে তরুণ সমাজ ধুয়ে মুছে
তারা পরিষ্কার করে নতুন রাজনীতি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করবে। যেই কারণেই তরুণরা আজকে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে রাজপথে কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছে। রাষ্ট্র সংস্কার করেই তরুণরা যারা শিক্ষার্থী তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরবে, যারা রাজনীতি করছে তারা আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে। আপনারা সবাই ভালো থাকবেন। যদি বিশেষ করে প্রশ্ন না থাকে আমরা এখন ঢাকা মেডিকেলে যারা আহত আছে আমরা তাদের দেখার জন্য ঢাকা মেডিকেলে যাব। আপনাকে যখন নিয়ে যাওয়া হয় তখন বলেন চোখ বেঁধে নিয়ে গেছে, কিন্তু আপনার বাড়ি থেকে যখন নিয়ে যাওয়া হয় তাদের কাউকে আপনি দেখতে পেরেছেন কিনা বা কণ্ঠস্বর চিনতে পেরেছেন কিনা, তারা কারা? না, আসলে আমি একটা আমার সামনে যদি উপস্থাপন করা হয়, রাইট, আমি ওই আলোচনা থেকে রাজনৈতিক আলোচনায় চলে গিয়েছিলাম। আমি একজনকে চিনতে পারবো, তার পুরো ফেজ আমার মেমোরিতে সেট হয়েছে। যেমন ডিবি কার্যালয়ে আমাদেরকে মারধর করেছে এই আপনার এডিসি অ্যাডমিন ছিল শাহিন শাহ, তার রুমে, এবং আরেকজন ছিল ঢাকা মহানগর সম্ভবত উত্তরের যুগ্ম কমিশনার খন্দকার নুরুল নবী, তার রুমে চোরের মতো আপনার হাতে হ্যান্ডকাপ করা, হাত আপনার এই যে আঙ্গুল ফ্র্যাকচার করে ফেলেছে, এখনো নাড়াতে পারিনি। তাদের চোখ খোলা অবস্থায় মেরেছে শাহিন শাহ, নুরুল নবী, তাদেরকে তো আমরা চিনি। এবং আরো যারা এই যে মেরেছে, এটা কিন্তু ওই শাহিন শাহ নুরুল নবীদেরকে ধরলেই কিন্তু বের হয়ে যাবে। এবং এটা শুধু বিপিনুর একা মার খেয়েছে এইটার, অনেকে সামাজিক অবস্থানের কারণে নেতা কর্মীরা ডিমোটিভেট হবে, এই কারণে মার খেয়ে রক্তাক্ত হয়ে নতুন পাঞ্জাবি পরে আদালতে হাজির হয়েছে। আমি বলেছিলাম যে জামাতের সেক্রেটারি জেনারেল একজন মুরব্বী মানুষ, তার মতো মানুষের গায়ে হাত তুলেছে। জাতীয় দলের ফুটবলার আমিনুল সাহেব ছিলেন, এই যে ঢাকা মহানগর দক্ষিণের মজু ভাই, উত্তরের নীরব ভাই, তাদের মতো মানুষকেও ঝুলিয়ে মেরেছে। এইটা বললাম আপনাদেরকে। কাজে এই যে আয়না ঘরের এই দুর্বৃত্তরা, এদের বিরুদ্ধে তো অবশ্যই ব্যবস্থা নিতে হবে, না হলে তো এই আয়না ঘরে আবার জন্ম হবে। এবং আয়না ঘর কোথায় কোথায় আছে, আয়না ঘরে আরো যারা বন্দী আছে তাদেরকে অবশ্যই মুক্ত করতে হবে। এবং আমরা আয়না ঘর ভেঙে তছনছ করবো। এই বাংলাদেশে কোনো আয়না বিষয়, 5ই আগস্টে বিজয় উল্লাসের পরে রাতের বেলায় বিভিন্ন থানায় আপনারা জানেন যে একটা ঘটনা ঘটে। গতকালকেও রাজারবাগ পুলিশ লাইনে অনেকগুলো লাশ গিয়েছে, যারা সিনিয়র অফিসার তারা কেউ লাশের দায়িত্ব নিচ্ছে না, এমনও তথ্য এসেছে। এবং আপনারা জানেন 4 থেকে 5টা টেলিভিশনে ভাঙচুর, লুটপাট এবং হামলা চালানো হয়। আমার কথা যে এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে বলে আপনি মনে করেন, এবং যারা এখানে কাজ করছে পুলিশ সদস্য কিংবা সংবাদকর্মী যারা ভেতরে রয়েছে তাদেরও তো সংসার রয়েছে, এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? না, এটা পরিষ্কার আমরা বলেছি, কিন্তু এরা স্পষ্টত দুর্বৃত্ত এবং লুটেরা, যারা এই বিভিন্ন প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করছে, ভাঙচুর করছে। এবং এই যে এখন আমাদের বিজয় হয়েছে, তাহলে এখন কেন থানায় আক্রমণ করা হবে? এই যে ধরেন ডিবি হারুন সাহেব কিংবা এই নুরুল নবী কিংবা এডিসি শাহিন শাহ, এই রকমের পুরো ডিবি কার্যালয় আমার ধারণা আপনার ধরেন 15 থেকে 20 জন অফিসার হবে, যে যারা বেপরোয়া ছিল, মারধর করেছে। তাহলে বাকি অফিসাররা তো ভালো, আর এই অপকর্মগুলো করেছে অফিসাররা, কনস্টেবল একজন এসআই, তারা তো আমাদের সাথে কিছু করে। এই যে কারাগারে গিয়েছিলাম, কারারক্ষীদের অত্যন্ত ভালো ব্যবহার, মানবিক ব্যবহার। তাহলে কেন একজন নিরীহ কনস্টেবল এসআইকে মারা হচ্ছে? অস্ত্র লুট করা হচ্ছে, থানার অস্ত্র কারা লুট করবে? এই অস্ত্র কোথায় নিয়ে যাবে? এটা স্পষ্টত দেশে আরেকটা নৈরাজ্য। এবং এই ধরনের পরিস্থিতিতে আপনারা জানেন যে 75-এর পর বিভিন্ন কু পাল্টা কু হয়েছে। কাজেই এখনো কিন্তু কু পাল্টা কু, নতুন ষড়যন্ত্র হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। তাই আমি সমস্ত দেশবাসীকে বলবো, আমাদের সজাগ থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার, আমরা প্রেসিডেন্টকে বলবো আজকের মধ্যে ঘোষণা দিতে, কারণ সরকার ঘোষণায় যত দেরি হবে তত ষড়যন্ত্র ডালপালা মিলবে, তত নানান ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। আলোচনা মতামত তো দিয়েছে, এখন কেন লেট করছে? এই লেট করার মধ্যে দিয়ে কিন্তু দুর্বৃত্তদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। আমরা এখন তো 15টি দফা দিয়েছি এবং এটি সংযোজন বিয়োজন করে আমরা যেটি বলেছি যে আমরা রাষ্ট্রপতি যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বসবে, আমাদের সাথে প্রথম দফা বসা হয়েছে, আরো তিনি বসতে চেয়েছেন, তো আমরা সেখানে আমাদের প্রস্তাবিত দফাগুলো আমরা সেখানে দিব। ইতিমধ্যে আমরা আজকে 15 দফা আমরা তুলে ধরেছি। সাংবাদিক ভাইরা, আপনাদের এইটা তো আপনাকে এখনই পূরণ করতে হবে, অন্যথায় এই নৈরাজ্য তো বন্ধ হবে না। এটা তো এখনই সম্ভব।
প্রধান নির্বাচন কমিশনারকে সরিয়ে দেন। স্পষ্ট প্রমাণ রয়েছে তিনি রাষ্ট্রের সাথে জনগণের সাথে বেইমানি করেছেন। পুরো নির্বাচন হ্যাঁ, তো এরকম যারা রয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানে, প্রশাসনে, গোয়েন্দা সংস্থায় যারা দুর্বৃত্ত, ওই আপনার এরকম যারা অন্যায়কারী রয়েছে তাদেরকে সরিয়ে দেন। এটা 2 দিনের মধ্যে সম্ভব। সুতরাং আমরা মনে করি এটা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা যে প্রস্তাবনাগুলো ইতিমধ্যে গণমাধ্যমের সম্মুখে জাতির সামনে হাজির করেছি সেটি আগামী 48 ঘন্টার মধ্যে বাস্তবায়ন করতে হবে। অন্যথায় যেটি আমাদের সভাপতি বলেছে যে আমাদের নেতৃত্বে এই সকল দুর্বৃত্তদের যারা এতদিন মানুষকে গুম করেছে, খুন করেছে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। এবং নতুন ভাবে যারা এখন লুটপাট করছে, অন্যায় করছে, সংখ্যালঘুদের উপর হামলা করছে এবং একই সাথে থানা ঘেরাও করছে, পুলিশ প্রশাসনের উপর হামলা করছে। গতকালও একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহধর্মিনী আমার সাথে যোগাযোগ করেছে। তিনি বলছেন যে ভাই, আমার হাজবেন্ড একজন সৎ অফিসার, আমার 2জন মেয়ে, তাদেরকে নিয়ে আমি ঢাকা শহরে পালিয়ে রয়েছি। আমার হাজবেন্ড রাজশাহীতে কর্মকর্তা, সেও পালিয়ে রয়েছে। তো এরকম পুলিশের মধ্যে অসংখ্য ভালো মানুষ রয়েছে। সুতরাং আমরা সকল পুলিশকে আমরা কখনোই দোষী বলতে পারি না। সুতরাং এটি বন্ধ করতে হবে এবং একই সাথে সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার জন্য গণ অধিকার পরিষদ অন্তত সংখ্যালঘুদের পাশে রয়েছে। আমরা তাদেরকে অভয় দিয়ে বলতে চাই, কোথাও যদি সংখ্যালঘুদের উপর হামলা হয়, মন্দিরে হামলা হয়, আপনারা ভিডিও ধারণ করবেন, সিসিটিভি ক্যামেরায় অবশ্যই তথ্যপত্র থাকবে, আমাদেরকে জানাবেন। যারা এই হামলাকারী, প্রয়োজনে আমরা তাদেরকে প্রতিরোধ করব। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা এই মুহূর্তে আমরা ঢাকা মেডিকেলে যাব এবং যারা আহত হয়েছে আমরা সেই আহত তাদেরকে আমরা দেখতে যাবো। প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। এবং সর্বশেষ যে কথাটি বলতে চাই, এই যে 500 প্রিয় সাংবাদিক ভাইরা, প্রায় 5 শতাধিক শিক্ষার্থী এবং জনতাকে গুলি করে নির্মম ভাবে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে, গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা তাদেরকে দ্বিতীয় মুক্তিযোদ্ধা হিসেবে আমরা তাদেরকে ভূষিত করছি এবং শহীদ পরিবারের পাশে গণ অধিকার পরিষদ থাকবে। রাষ্ট্রীয়ভাবেও আমরা অবশ্যই, যেহেতু আমরা রাজনীতি করছি, একসাথে আন্দোলন করেছি, যে সরকারই আসুক না কেন অবশ্যই সেই সরকারে গণ অধিকার পরিষদ থাকবে। আমরা রাষ্ট্রীয়ভাবে এই সকল শহীদ পরিবারের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা বলছি না, প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় যদি ছাত্র সংসদ নির্বাচন দেয় তাহলে এই দলীয় রাজনীতির যে লেজুরভিত্তি, অপরাজনীতি, এগুলো এমনি ভ্যানিশ হয়ে যায়। আর ওই যে বললাম, এখন যারা সাময়িক ধরাকে সরা জ্ঞান মনে করে লুটপাট করছে, এখন আপনার নৈরাজ্য চালাচ্ছে, তাদেরকে তো বিচারের মুখোমুখি করা হবে। ভিডিও তথ্য প্রমাণ আমরা ধারণ করছি, কেউ পার পাবে না। সরকার গঠিত হইলে ইন্টারিম গভর্নমেন্ট ল অ্যান্ড অর্ডার ঠিক করে কাজ করবে এবং আমরা তাদেরকে সহযোগিতা করবো। সবাই বিচার মুখোমুখি। ধন্যবাদ। মরে যাওয়ার পরে গণতন্ত্র মঞ্চের সেখানে একটা সমাবেশ চলছিল। তো একটা পর্যায়ে আমরা এবং গণতন্ত্র মঞ্চ একসাথে একটা যৌথ সমাবেশ করি পল্টন মোড়ে। সেখান থেকে যখন আমরা মিছিল নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে যাই, সেখানে আপনারা অনেক সাংবাদিক বন্ধুরা ছিলেন। সেখানে অন্যায়ভাবে, নৃশংসভাবে আমাদের মিছিলের উপরে গুলি করা হয়েছে, টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে এবং অত্যন্ত অমানবিকভাবে সেখানে মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে একটা ত্রাসের রাজত্ব তৈরি করা হয়েছে। আমাদের নেতা তাজুল ইসলাম সেদিন ছিলেন, তিনি আহত হয়েছেন। এখানে আমাদের নেতা খালিদ হাসান, আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা ছিলেন, প্রদীপ রানা সহ আমরা অনেকেই সেদিন আহত হয়েছি। শুধু আমরা না, সেখানে কমরেড সাইফুল হক, জোনায়েদ সাকিব, তারপরে আপনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু সহ আমরা অনেকেই সেদিন আহত হয়েছি। গুলিবিদ্ধ অবস্থা আমি হাসপাতালে ছিলাম 3 দিন। 3 দিন পরে আমরা দেখলাম যে হাসপাতালগুলো আর আমাদের চিকিৎসা দিতে চাচ্ছে না, কারণ তারা নিজেরাও একটা ঝুঁকির, একটা নিরাপত্তাহীনতায় তারা বোধ করছে। শেষে আমি বাসায় গেলাম এবং যেদিন আমি বাসায় গেলাম, অল্পের জন্য আপনারা জানেন যে সেখানে ডিবি, সিটিটিসি, র্যাব যৌথভাবে অভিযান চালিয়েছে। তো এরপরে আমি পুরোপুরি চিকিৎসা নিতে না পেরে আমি আবার অসুস্থ হয়ে পড়ি। অসুস্থ হয়ে পড়ার পরে আমি আবার হাসপাতালে ভর্তি হই, কিন্তু সেখানেও আমি দেখেছি যে হাসপাতাল কর্তৃপক্ষ খুব মানে এক ধরনের ভীতিকর, যে তারা যে গুলিবিদ্ধ কোনো রোগীকে তারা চিকিৎসা দিতে চাচ্ছিলেন না, অনেকটা এরকম পরিস্থিতি। শেষে আমি আমাদের নেতার বাসায় আমি এরপরে কিছুটা ভাইরাস জ্বরে আক্রান্ত হই। 3 দিন আমি সেখানে ছিলাম এবং 3য় দিন সেখানে
সিটিটিসি, ডিবি, যৌথ বাহিনী, তারা মনে হয় যেন মানে একটা বিরাট মানে দমন অভিযানে নেমে মানে 22টার মতো গাড়ি আমি গুনেছি যে আমাকে গ্রেফতার করার জন্য একটা কমান্ডো অভিযান চালিয়েছে। তো আপনারা জানেন যে যে দুঃসহ সময় আমরা পার করেছি, ছাত্ররা রাজপথে আন্দোলন করছে, আমরা রাজপথে আলাদাভাবে আন্দোলন করে ছাত্রদের আন্দোলনকে আমরা নৈতিক সমর্থন দিয়েছি। আমাদেরকে নৃশংস মানে একেবারে মানে অমানবিক ভাবে আমাদের অসুস্থ অবস্থা, আহত অবস্থায় গ্রেফতার করা হয়েছে। আমাদের নেতা খালিদ হাসান, উনিও গুলিবিদ্ধ ছিলেন এবং উনি এই পল্টনের সামনের দিকে এখানে আপনার অরোরা হাসপাতালে গিয়েছিলেন। ডাক্তাররা বলেছিলেন যে ওনার বুলেটটা বের করতে হবে, কারণ এটা ইনফেকশন হওয়ার একটা ঝুঁকি আছে। উনি যখনই সেখানে চিকিৎসা করতে গিয়েছিলেন, সেখান থেকে ডিবি ওনাকে অ্যারেস্ট করেছে এবং আমাদের দলের এবি পার্টির 7 জন নেতার তালিকা ধরে ধরে তারা বলেছে যে এদেরকে তারা যে কোনো ভাবে হত্যা করবে। তো কি অপরাধ আমরা করেছি? আমাদের অপরাধ হচ্ছে যে ছাত্র আন্দোলনের এই যে অবস্থাটা হয়েছে সেখানে আমরা উস্কানি দিয়েছি। আমাদের মেডিকেল টিম, আমাদের এই আহতদেরকে আমরা টেক কেয়ার করছি এবং আমাদের সবচেয়ে যে গুরুতর অপরাধ হচ্ছে আমরা পাবলিকলি ডিক্লেয়ার করেছি যে এই ছাত্র আন্দোলনে যারা আইনগত বেকায়দা পড়বেন, যারা গ্রেফতার হবেন, তাদেরকে এই পার্টির লিগেল টিম সহযোগিতা করবে। আমাদের নেতা তাজুল ইসলামের নেতৃত্বে আমাদের একটা আইনজীবী টিম এখানে কাজ করেছে এবং তাজুল ইসলামকে ধরার জন্য আমি দেখেছি যে তারা মুহুর্মুহু অভিযান চালিয়েছে, আমাদের ফোনগুলো ট্র্যাক করে কিভাবে ধরা যায় আমাদের নেতৃবৃন্দ। আমরা দেখলাম যে আমি 5 দিন রিমান্ডে ছিলাম, এর বাইরে আরো 2 দিন বেশি তারা আগেই আমাদেরকে গ্রেফতার করেছে। 7 দিনের আমার যে সিটিটিসি অর্থাৎ এটার নাম কি কাউন্টার টেরোরিজম ইউনিট, যেটা মানে ডিবির একটা পার্ট, সেখানে আমি যেটা দেখলাম যে প্রথম 2 দিন তারা আমাদের সাথে খুবই রাফ এবং খুবই টাফ বিহেভ করেছে। আমাদের ফোন এমন ভাবে তল্লাশি করেছে, আমরা কার সাথে কথা বলেছি, কেন বলেছি, আমার ফোন ট্যাগ করে আমি সাংবাদিকদেরকে যে সমস্ত মেসেজ পাঠিয়েছি সেগুলো পর্যন্ত ইন্টারোগেট করা হয়েছে। আমরা বারবার তাদেরকে বলার চেষ্টা করেছি আমরা একটা রাজনৈতিক দল, যে কোনো বৈধ রাজনৈতিক আন্দোলনে আমরা আমাদের নৈতিক সাপোর্ট দেব। আহতদের চিকিৎসার জন্য সামর্থ্য থাকলে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। আমাদের আইনজীবীরা, মানবাধিকার কর্মীরা মানবাধিকারের প্রয়োজনে কাজ করবে, এটাই আমাদের দায়িত্ব, এটাই রাজনৈতিক দলের একটা অভিপ্রায় এবং অঙ্গীকার। সুতরাং আমরা এটা করেছি এবং এটাতে কোনো কিছু আমাদের কোনো দ্বিধা নাই। বিশ্বাস করেন তখন আমাদের প্রতিটা দিন মনে হয়েছে যে এই আন্দোলন যদি কখনো ব্যর্থ হয়ে যায় তাহলে হয়তো আমরা আর কখনো আলোর মুখ দেখবো কিনা, কিংবা অন্যান্যরা যেভাবে হারিয়ে গেছেন, কিংবা আমরা যাদেরকে পেয়েছি যে রিমান্ড থেকে আসার পরে বা কারাগার থেকে বের হওয়ার পরে যাদেরকে অনেককে আমরা দেখেছি যে তারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, তারা নানাভাবে তারা অসুস্থ হয়ে পড়েছেন বা তারা নানা ধরনের অসুস্থতা বা দীর্ঘমেয়াদী অসুস্থতার শিকার, এই ধরনের কোনো পরিস্থিতি হতে পারে। সুতরাং কারাগারের প্রতিটা দিন, রিমান্ডের প্রতিটা দিন ছিল আমাদের কাছে একটা স্বপ্নের জায়গা যে এই আন্দোলনটা সফল হতে হবে। কারাগারে যাওয়ার পর যেটা দেখেছি আমি, যে সেখানে সবচাইতে বেশি গ্রেফতার হয়েছেন রাজনৈতিক দল হিসেবে বিএনপি এবং এরপর হচ্ছে জামাতের লোকদেরকে আমরা দেখেছি যে তাদেরকে এইভাবে গ্রেফতার করা হচ্ছে এবং হাজার হাজার, এবং এরপরে আলেম, ওলামা, হেফাজত, অন্যান্য রাজনৈতিক দল আমরা যারা আছি সকলকে, আমাদের নওগাঁ জেলার আহ্বায়ক আইনুল হককে গ্রেফতার করা হয়েছে তার বাড়ি থেকে, তার বাসা থেকে, এবং আমাদের প্রত্যেকটা নেতার বাসায় পুলিশি অভিযান চালানো হয়েছে। তো সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আমরা আজকে দেশের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। ছাত্ররা যারা সংগ্রাম করেছেন, মানুষ যারা রাজপথে নেমে এসেছেন, তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই আন্দোলন যদি সফল না হতো, আজকে যদি আমরা বিজয়ী না হতাম, তাহলে আমরা যারা গ্রেফতারের শিকার হয়েছি, হাজার হাজার লোকেরা যারা কারাগারে ছিল, তাদের জীবন হয়তো অনেক অনিশ্চিত হয়ে যেতে পারত। আমাদেরকে হয়তো এই রাষ্ট্রদ্রোহিতা, আমাদেরকে হয়তো নানা অভিযুক্ত করে আমাদেরকে শাস্তিও দেওয়ার ষড়যন্ত্র ছিল, আমরা সেটা লক্ষ্য করেছি। তো সেজন্য আমি কৃতজ্ঞতা জানাই এবং নিঃসন্দেহে আমি, আপনারা জানেন যে রাজপথও আমরা বলেছি যে আমরা রাজনৈতিক দলগুলো আজকে 15-16 বছর ধরে কিংবা তারও আগেও আমরা স্বৈরাচার বিরোধী, একনায়কতান্ত্রিকতার বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি, গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। আমরা রাজনৈতিক দলগুলো যে দমন নিপীড়নের শিকার হয়েছি, আমরা বারবার বলেছি জনগণকে যে আপনারা আমাদের পাশে দাঁড়ান, নেমে আসেন। সত্যিকার অর্থে জনগণ
এই বিভীষিকার মুখে, এই হত্যাযজ্ঞের মুখে, এই নির্যাতনের মুখে, এই গুলি বোমা এবং সাউন্ড গ্রেনেডের মুখে জনগণ সাহস পায়নি আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। কিন্তু আমরা দেখেছি প্রত্যেকটা আন্দোলনকে অত্যন্ত নির্দয়ভাবে, নৃশংসভাবে দমন করা হয়েছে। আপনারা জানেন যে কিশোররা যে নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছিল, তাদেরকে হেলমেট বাহিনী কিভাবে ক্যাম্পাসে গিয়ে পিটিয়েছে, কিভাবে ধানমন্ডি আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রীদেরকে আটক করে কি এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয়েছিল, এবং যার প্রতিবাদ করায় বিশ্বখ্যাত আলোকচিত্রী শহীদুল আলমকে গ্রেফতার করা হয়েছিল। আপনারা সেই বিভীষিকাময় খবর জানেন। একজন অভিনেত্রী, চিত্রাভিনেত্রী, সে একটা লাইভ করেছিল, সেটার জন্য তার উপরে কি ধরনের বিভীষিকা নেমে এসেছিল সেটা আপনারা জানেন। এরপরে 5ই মে আলেম ওলামাদেরকে কি নির্দয়ভাবে দমন করা হয়েছে, তাদের লাশ পর্যন্ত সংখ্যা বলার সাহস করে নাই। কোন টেলিভিশন, দিগন্ত টেলিভিশনকে, ইসলামিক টেলিভিশনকে কন্ট্রোল করে দেওয়া হয়েছে শুধু যাতে 5ই মে এই নৃশংসতার চিত্র দেখানো মানুষ যাতে জানতে না পারে। এবং 5ই মেতে যেভাবে আলেম ওলামাদেরকে মারা হয়েছে, এবং এরপর থেকে বাংলাদেশে যেভাবে আর কাউকে দাঁড়াতে দেওয়া হয় নাই। বিএনপি জামাতের উপরে যে অকথ্য নির্যাতন হয়েছে, হেফাজত ইসলামের উপর যে অকথ্য নির্যাতন হয়েছে, সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ ভেবেছিল যে এই ফ্যাসিবাদ, এই শেখ হাসিনা স্বৈরাচারকে হটানো আসলে সম্ভব কিনা। এবং আপনারা জানেন গত নির্বাচনে আমাদের সাথে আন্দোলনে ছিলেন এরকম অনেকে কিন্তু রণভঙ্গ দিয়েছেন। তারা পরিবেশ পরিস্থিতিতে সেখানে গিয়ে সরকারের সাথে হাত মিলিয়ে নির্বাচন করেছেন। আমাদেরকে অনেক ভয় ভীতি দেখানো হয়েছে। আমাদের নিবন্ধন পাওয়ার, আমরা একটা যোগ্য রাজনৈতিক দল, কিন্তু আমাদেরকে নিবন্ধন বঞ্চিত করা হয়েছে। আমাদেরকে নানা ধরনের চাপ, লোভ, নানা ধরনের অফার দেওয়া হয়েছে। আমরা ধৈর্য ধরেছি, আমরা আশায় ছিলাম, আমরা মনে করেছি বারবার যে বলা হচ্ছে যে মানুষ আমাদের সাথে নাই, দেশের মানুষ এই আন্দোলনের সাথে নাই। আসলে মানুষ এই ভয়, মানুষের মধ্যে ভয়টা জমতে জমতে এমন একটা বিক্ষোভের জন্ম নিয়েছে। আপনারা দেখেন যে 30 তারিখের পরে আমরা যখন সবাই গ্রেফতার হয়ে গেলাম, যে বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল সবাইকে যখন গ্রেফতার করে ফেললো, যে সবার অভিযোগ যে আমরাই নাকি ত্রাস করেছি, আমরাই নাকি এই ব্যাপক নাশকতার জন্য দায়ী। তাহলে দেখেন আমাদের, কালকে আমি হিসাব করেছি, অন্তত শুধু ঢাকার 2টা জেল থেকে আমরা প্রায় 15,000 লোক কালকে রাত্রে আমরা মুক্তি পেয়েছি। আমার মুক্তি পেতে একটু দেরি হয়েছে, গভীর রাত হয়েছে, কারণ আপনারা জানেন কালকে কেরানীগঞ্জ জেলে, এটা কাশিমপুর জেলেও হয়েছে, কেরানীগঞ্জ জেলে একজনের জেল বিদ্রোহের মতো দেখা দিয়েছিল। অনেক কষ্টে আমরা সেই পরিস্থিতিটা সামাল দিয়েছি। সেখানে বিএনপি নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ, রিজভী আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, জামাতের সেক্রেটারি জেনারেল, জামাতের নেতৃবৃন্দ ছিলেন, বিএনপি যুব দলের নেতৃবৃন্দ ছিলেন, আমি ছিলাম, আমাদের ছোট ভাই নুরুল হক ছিল। আমরা সবাই মিলে চেষ্টা করেছি সেই পরিস্থিতিটা প্রশমন করার জন্য, এবং জেল কর্তৃপক্ষকে আমরা সহযোগিতা করেছি। তারপরও আমি ব্যক্তিগতভাবে সেখানে যখন প্রতিবাদ করতে গেলাম, যে দেখা গেল যে জেল বিদ্রোহের পরে সেখানে অনেক বন্দিদের উপর অত্যাচার করা হয়েছে এবং মানবাধিকারের লঙ্ঘন করে অনেক কঠিনভাবে তাদেরকে দৈহিক নির্যাতন করা হচ্ছে। সেই প্রতিবাদ করতে গিয়ে আমার কি জন্য বেরোতে অনেক দেরি হয়েছে, আমাদেরকে আলাদা ডিটেইন করে রাখা হয়েছিল, এবং বিশেষ করে আমাদের সাংবাদিকদের এবং আমাদের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের, বিশেষ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, আমাদের গণতন্ত্র মঞ্চের অন্যান্য নেতারাও অনেক খোঁজ খবর নিয়েছেন, যার কারণে শেষ পর্যন্ত আমি রাত 12টার দিকে আমি মুক্তি পেয়েছি। তো আমি মনে করি যে ছাত্রদের যে আত্মত্যাগ এবং জনতার যে সাপোর্ট দিয়ে এই আন্দোলন সফল হয়েছে, সেই আন্দোলন ইতিহাসের অংশ হয়ে থাকবে। এটা আমাদের বাংলার মানুষের ইতিহাসের গৌরব হয়ে থাকবে। শুধু এটাই বেদনা যে আবু সাইদকে আমরা হারিয়েছি, মুগ্ধকে আমরা হারিয়েছি। হয়তো আবু সাইদ বেঁচে থাকলে আমাদের এই রাষ্ট্রের একটা মাথার মুকুট হতে পারতো, কারণ তার ভেতরে যে সাহস এবং অদম্য ইচ্ছা শক্তি আমরা দেখেছি, এই ইচ্ছা শক্তি আমাদের এই বাংলার মানুষকে একটা নতুন দিশা তারা আমাদেরকে দিয়েছে। এবং আমাদের কিশোর ছাত্ররা রাজপথে নেমে ছাত্রলীগ, যুবলীগের, আপনারা দেখেছেন প্রকাশ্য অস্ত্রের মহড়ার সামনে দাঁড়িয়ে যেভাবে মুক্তি দিয়ে তারা আন্দোলন করেছে, এটা আমাদের গৌরবকে, আমাদের সম্মানকে উচ্চকিত করেছে। এবং দিনের পর দিন যে কথাটা বলা হয়েছে যে এই ফ্যাসিবাদের সামনে দাঁড়ানো কারো পক্ষে সম্ভব না, দিনের পর দিন যে ধারণাটা দেওয়া হয়েছে যে হেলমেট বাহিনী,
পুলিশের অত্যাচার, র্যাবের অত্যাচারের সামনে, গুম খুনের সামনে দাঁড়িয়ে এই সরকারকে কেউ হটাতে পারবে না। কিন্তু বিশ্বাস করুন, আজকে হয়তো আপনাদের কাছে অবাক লাগছে, আমাদের কাছে অবাক লাগছে যে এই দোর্দণ্ড প্রতাপশালী আওয়ামী লীগ সরকার নাই। আমাদের চোখের সামনে যিনি বলেছিলেন যে শেখ হাসিনা কখনো পালায় না, আমরা দেখেছি আমাদের চোখের সামনে তিনি পালিয়ে গেছেন। আমরা জিনিসটা চাইনি। আপনারা জানেন, আমরা একটা নতুন বিকাশমান রাজনৈতিক দল হিসেবে আমরা বারবার স্মরণ করে দিয়েছি, বারবার বলেছি যে আপনি এটা করবেন না, আপনি আমাদের পুলিশ ইনস্টিটিউশনকে ধ্বংস করছেন, আপনি আমাদের বিচার বিভাগকে ধ্বংস করছেন, আপনি আমাদের সংসদকে অপবিত্র করেছেন, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছেন। আজকে দেখেন রাজনৈতিক নেতারা, আমরা কেউ নেই, আমরা সবাই জেলে, কিন্তু এই যে মানুষ, বিক্ষুব্ধ মানুষকে কেউ যে নিয়ন্ত্রণ করতে পারলো না। আজকে এগুলো হতভাগ্য পুলিশের যে নৃশংস নির্দয় মৃত্যু হলো, এর দায় কে নিবে? পুলিশরা তো এই জাতির জন্য এই সেবক হিসেবে তারা কাজ করেছে। পুলিশের কাজ তো চাকরি, অনেক কঠিন চাকরি, অনেক জীবনের মায়া ত্যাগ করে, অনেক কষ্ট স্বীকার করে তারা পুলিশের কাছে এসেছে। আজকে পুলিশ, বিজিবি, র্যাবের উপরে এই যে মানুষের যে হিংসাত্মক মনোভাব, যে ঘৃণার ভাব জন্ম দিয়েছে ছোট ছোট বাচ্চাদের মনে, কে দিয়েছে, কেন দিয়েছে? আমাদের খুব হতাশ লাগছে, কষ্ট লাগছে যে ঢাকা শহরের প্রত্যেকটা থানা, আমি কালকে গভীর রাত্রে যখন কেরানীগঞ্জ থেকে ঢাকায় ঢুকছি, সত্যিকার অর্থে আমার কষ্ট লাগছিল যে আমি রাস্তায় একটা পুলিশ দেখতে পাইনি। আমরা দেখি যে আমরা বিপদের সময় সবসময় পুলিশকেই তো পাশে ডাকি, যে কোনো কিছু হলেই তো আমরা সাধারণত পুলিশের কাছেই যাই। এটা তো আমাদের জন্য কোনো ভালো একটা দৃশ্য, ভালো একটা স্মৃতি, ভালো একটা ইতিহাস আমাদের জন্য হয়নি। প্রিয় বন্ধুগণ, আমরা যেটা বলি যে এই আওয়ামী দুঃশাসনের আমরা রাজনৈতিক মৃত্যু চাই। 1975 সালের যে নৃশংস, যে হৃদয় বিদারক ঘটনা হয়েছিল, আমরা সেটা চাই না। আমরা খুশি হয়েছি শেখ হাসিনা পালিয়ে গেছেন। এই দেশের মানুষ দেখেছে যে স্বৈরাচারকে শেষ পর্যন্ত পালিয়ে যেতে হয়, এবং আরো দেখেছে যে তিনি কোথায় পালিয়েছেন। আমরা যে কথাটি বারবার শুনেছি যে তিনি একটা নির্দিষ্ট দেশের শক্তি নিয়ে চলেন, এবং জনগণের ক্ষোভের মুখে তিনি কিন্তু তার দলের নেতা কর্মীদের কারো কথা চিন্তা করেন নাই, শুধু নিজ আর পরিবারকে নিয়েই উনি হেলিকপ্টারে উড়াল দিয়েছেন। এই কথাটা আমরা বারবার বলেছিলাম, উনি পালিয়ে যাবেন না। তোমরা যারা ওনার দালালি করছো, তোমরা যারা ওনার পক্ষ নিয়ে আজকে মানুষকে মারছো, তোমরা যারা ক্ষমতার দ্বন্দ্বে অন্ধ হয়ে গণতন্ত্রকে ধ্বংস করছো, তোমরা যারা দালাল হয়ে নির্বাচন করছো, তোমরা কেউ তোমাদেরকে নিয়ে যাবেন না, উনি একাই পালিয়ে যাবেন। সেটাই হয়েছে। আমি বলবো যে এই প্রজন্মের আমাদের সৌভাগ্য যে আমরা যেই 15 বছর ধরে যে তিন কথাগুলো বলেছিলাম, যে কেউ বিশ্বাস করে নাই, আজকে সত্যিকার অর্থে আমাদের ভালো লাগছে যে আমরা এই কথাগুলো বলেছিলাম। আমরা বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা, আমরা বলেছিলাম যে ছাত্রদের এই আন্দোলন থেকে বাংলা বসন্ত হবে, বলেছিলাম না? বাংলা বসন্ত হয়েছে। আমরা বলেছিলাম যে আপনি যেটা করছেন এতে গৃহযুদ্ধ তৈরি হবে। আজকে সত্যিকার অর্থে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি। আমরা রাজনৈতিক নেতারা এত অনুরোধ করছি, আমরা মানুষকে বলছি, প্লিজ ধ্বংসাত্মক কাজে আপনারা কেউ আর একটি প্রাণহানি আমরা চাই না, একটি মানুষের ঘর আঘাতপ্রাপ্ত হোক আমরা চাই না। কারা এগুলো করছে? কই, আপনারাই তো বলেছেন যে জনগণ আমাদের সাথে নাই, আমাদের ডাকে আসে না। আমরা তো নাই, আমাদেরকে তো জেলে পুরে দিয়েছেন। আমরা বলেছিলাম যে রাজনৈতিক দলকে ধ্বংস করবেন না। রাজনৈতিক দলকে যদি ধ্বংস করেন তাহলে এমন একটা শক্তির উত্থান হবে যে আপনার সাথে রাজনৈতিক আচরণ করবে না। আজকে দেখেন আওয়ামী লীগ নেতাদের বাড়িতে বাড়িতে, বিভিন্ন অঞ্চলে এমপি মন্ত্রীদের বাড়িতে যে আক্রমণ হচ্ছে, কোন রাজনৈতিক দলে আক্রমণ করতে পারে না, কারণ আমরা রাজনৈতিক দলের একটা দায়িত্ব নিয়ে কাজ করি। আমরা জানি যে আমি যদি আরেকজনের বাড়িতে আক্রমণ করি, আমার বাড়িতেও আরেকজন কি করবে? আক্রমণ করবে। আজকে যারা এটা করছে তারা কিন্তু এই সমস্ত রাজনীতি কিছুই বোঝে না, এবং তাদের কোনো দায়িত্ব নাই। তারা জানে যে মামলা তো তাদের বিরুদ্ধে হবে না। আপনারা তো এই ভয়ের কালচারটা চালু করেছেন। সব দল যাই হোক, বিএনপি, জামাত, এবি পার্টি, হাবিজাবি সব রাজনৈতিক দলের নাম আপনারা দায়ী করেছেন। সুতরাং আমরা বলবো, যেই অত্যাচার নির্যাতন এই বিএনপি, জামাত সহ সকল রাজনৈতিক দলের উপর আপনারা চাপিয়েছেন, এই অন্যায় অত্যাচার আপনারা বোঝার চেষ্টা করুন, আপনারা যে ভুল করেছেন সেটা অনুভব করুন। আমরা চাই আওয়ামী লীগের লোকেরা অনুতপ্ত হোক, আমরা চাই আওয়ামী লীগের লোকেরা এটা উপলব্ধি করুক যে তারা একটা ভুল রাজনীতি করেছে।
আমরা চাই তারা এটা বলুক যে বাংলাদেশটা ধ্বংসের জন্য তারা এবং তাদের নেত্রী কিভাবে দায়ী, সেই জিনিসটা তারা বলতে করবো। কিন্তু আমরা বলবো যে আমরা এই হত্যাকাণ্ড, রক্তপাত, ধ্বংসাত্মক কার্যক্রম চাই না। অনুগ্রহ করে কেউ এটা করবেন না, কারণ কেউ যদি এটা করেন তাহলে আমরা ধরে নিব যে ছাত্র জনতার যে অভ্যুত্থান, যে পবিত্র স্বপ্ন, এটা সেই স্বপ্নের সাথে আপনারা ভঙ্গ করছেন এবং সে অধিকার আপনাদের কারো নাই। কেউ মনে করবেন না যে আপনি বিচারের ঊর্ধ্বে, আজ হোক কাল হোক। আজকে কিন্তু পত্রিকায় ছবিগুলো আসছে, কারা ভাঙচুর করছেন, কারা কোরা যাওয়া করা করছেন। 20 বছর 30 বছর পরে হলেও কিন্তু আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং আমরা অনুরোধ করব, প্লিজ, আমরা জেলে ছিলাম, আমরা নেতৃবৃন্দ আমাদেরকে নানাভাবে হয়রানি করা হয়েছে, আমরা আজকে সবাই এসেছি, আপনারা আমাদের কথা শুনুন। ছাত্ররা যে আন্দোলন করেছে, আমরা তাদের নেতৃত্বে এই দেশটাকে একটা নতুন রিপাবলিক হিসেবে ঘোষণা করতে চাই, তৈরি করতে চাই, এবং এটা অনেক কঠিন কাজ। আপনারা জানেন যে বিজয় অর্জন হওয়া সহজ, কিন্তু বিজয় ধরে রাখা অত্যন্ত কঠিন। স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি চ্যালেঞ্জিং। সুতরাং আজকে এই বিজয় শুধু আমাদের আনন্দের জন্য না, আমরা যারা ধর্মপরায়ণ, আপনারা জানেন ধর্মে একটা কথা বলা হয়েছে যে তুমি যখন বিজয়ী হবে তখন তুমি বিনয়ী হও, তখন তুমি আত্মপর্যালোচনা করো, তুমি আত্মশুদ্ধি করো এবং তুমি তোমার স্রষ্টার প্রশংসা প্রকাশ করো। আমরা আমাদের মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে তিনি আমাদের ফরিয়াদ শুনেছেন। তিনি ওই কিশোর, আহত বাচ্চারা যখন নির্যাতিত হয়েছে নির্মম ভাবে, গুমড়ে গুমড়ে কেঁদেছিল, তাদের কান্না আমরা সেদিন শুধু বুকে অনুভব করেছি, কিন্তু আমরা শুনেছি যে আমাদের সৃষ্টিকর্তা সে কান্নার জবাব দিয়েছেন। যারা গুম ছিল বছরের পর বছর, 8 বছর পর, আপনারা জানেন যে ব্যারিস্টার আহমদ বিন সালমান, আহমদ বিন কাসেম আরমান এবং আমান আজমি ব্রিগেডিয়ার এবং আরো অনেকে আছেন যারা ফিরে এসেছেন। কল্পনা করতে পারেন যে এই রাষ্ট্র ব্যবস্থা 8 বছর 10 বছর ধরে তাদেরকে গুম করে রেখেছিল। সুতরাং আমি মনে করি যে আজকে আমরা আমাদের স্রষ্টার কাছে, আমাদের সৃষ্টিকর্তার কাছে, আমাদের মহান আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জানাই, দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা যে সমস্ত রাজনৈতিক দলগুলো এতদিন নিপীড়নের শিকার হয়েছেন তাদেরকে আমরা বলবো আপনাদের অনেক ভূমিকা, আমাদের অনেক কষ্ট হয়েছে, কিন্তু এই কষ্টের আরো বাকি আছে। আমরা কেউ যাতে এই বিজয়কে নষ্ট করার জন্য আমরা যাতে প্রতিহিংসা পরায়ণ না হই, প্রতিশোধ পরায়ণ না হই। কারণ আমরা যদি প্রতিশোধ পরায়ণ হই, প্রতিহিংসা পরায়ণ হই, তাহলে মানুষ মনে করবে যে ওরাও যেরকম পৈশাচিক ছিল তোমরাও তো সেরকম, সুতরাং আমাদেরকে তাদের সাথে তুলনা করবে। সুতরাং আমি অনুরোধ করব, আমি সহ আমাদের সকল রাজনৈতিক দলকে বলবো যে আমাদেরকে অনেক দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যে যারা এই কঠিনতর সময়ে স্বৈরাচারের সহযাত্রী না হয়ে যারা ছাত্র জনতার এই দাবির প্রতি সম্মান জানিয়েছেন এবং তাদের মধ্যে হয়তো বিচ্ছিন্ন 2-1 মানুষের বুকে গুলি চালিয়েছেন, কিন্তু সেনাবাহিনী পরিপূর্ণ প্রতিষ্ঠান হিসাবে তারা এই অন্যায় অত্যাচারের সহযাত্রী হন নাই, বরং কঠিন সময়ে তারা রাজপথে নেমে এসে মানুষের আস্থা দাঁড়িয়ে বাংলাদেশকে একটা কঠিন গৃহযুদ্ধ থেকে, একটা কঠিন ধ্বংসাত্মক কাজ থেকে তারা ফিরিয়ে এনেছেন। প্রিয় দেশবাসী, আমাদের 3টি গুরুত্বপূর্ণ দিক, পুলিশ প্রশাসন, আমাদের জেলা এবং আমাদের আদার্স টোটাল প্রশাসন এবং বিচার বিভাগ। আমরা অনুরোধ করব এই সমস্ত প্রত্যেক বিভাগে আমাদের দায়িত্বশীল, দেশপ্রেমিক, সৎ অফিসাররা আছেন, কর্মীরা আছেন, পুলিশের কর্মীরা আছেন। সবাই নষ্ট হয়ে গেছেন, সবাই দলীয় লেজুর বৃত্তি করেছেন তা নয়। যারা অপরাধ করেছেন আমরা অনুরোধ করব আপনারা আত্মসমর্পণ করেন, আত্মপর্যালোচনা করেন, আপনারা নিজেকে সমর্পণ করেন। আপনারা যদি বিপদগ্রস্ত হন আমরা আপনাদেরকে সাহায্য করব। আর অনুরোধ করব যে আমাদের যে সমস্ত দেশপ্রেমিক, সৎ, নিষ্ঠাবান, চরিত্রবান পুলিশ অফিসাররা ছিলেন, প্রশাসনে যে সমস্ত কর্মীরা ছিলেন, যারা ওএসডি ছিলেন দীর্ঘদিন, আমাদের বিচার বিভাগে যে সমস্ত বিচারপতিরা নানাভাবে বঞ্চনার শিকার হয়েছেন, আমাদের সিনিয়র বিচারপতিরা যারা নিগ্রহ শিকার হয়েছেন, আপনারা এগিয়ে আসেন, দেশের এই ক্রান্তিকালে আপনার দায়িত্ব পালন করেন। পুলিশ ভাইদেরকে বলবো যারা এতদিন নিগৃহীত ছিলেন তারা আসেন। সাংবাদিক বন্ধুদেরকে বলবো যারা নানাভাবে বঞ্চনার শিকার হয়েছেন তারা এসে বিভেদ দূর করে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। দলবাজ সবার জন্য ক্ষতিকর, নিজের দলের জন্য ক্ষতিকর। সেজন্য আমরা বলবো যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়েছে, ছাত্ররা শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, দলবাজিটা পরিহার করে যার যার নৈতিক দায়িত্ব থেকে সবাই দায়িত্ব পালন করেন। আমরা চাই দেশটা আবার স্বাভাবিক হোক, সবাই মিলে
কাজ করুক। আমি আমার এই দলের নেতা কর্মীদের কাছে কৃতজ্ঞতা জানাই যে গত প্রায় 3 সপ্তাহ ধরে আমাদের দলের উপরে যে নিপীড়ন, যে জুলুম হয়েছে, আমাদের নেতা কর্মীরা হাল ছাড়েন নাই, কষ্ট করে হলেও তারা দায়িত্ব পালন করেছেন। এবং বিশেষ করে আমি কৃতজ্ঞতা জানাই এবি পার্টির লিগ্যাল উইংকে, আমাদের অ্যাডভোকেট তাজুল ইসলামের নেতৃত্বে। তারা যতগুলো ছাত্র গ্রেফতার হয়েছে, যারাই গ্রেফতার হয়েছে কারাগারে, তাদের টেক কেয়ার করেছেন, তাদের যাতে রিমান্ড বাতিল করা যায়, তাদের যাতে বেল ব্যবস্থা করা যায় সেই চেষ্টা করেছেন। আমাদের প্রফেসর আব্দুল ওহাব মিনারের নেতৃত্বে আমাদের চিকিৎসা টিম কাজ করেছে। আমি নিজেও ছাত্রের জন্য রক্ত দিয়েছি এবং যেদিন রক্ত দিয়েছি দুর্ভাগ্যক্রমে সেদিনই আমি আবার আহত হয়েছি। এবং মানে একের পর এক রক্ত দেওয়ার একটা ধকল, তারপরে সেদিন গুলিবিদ্ধ এবং তার 4 দিন পরে আমাকে গ্রেফতার হতে হয়েছে। তো আমাদের প্রফেসর আব্দুল ওহাব মিনারের নেতৃত্বে প্রায় প্রতিদিনই ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সকল মেডিকেলে আহত ছাত্রদের জন্য আমাদের দলের লোকেরা কাজ করেছেন, সেজন্য আমরা ধন্যবাদ জানাই। আমরা মনে করি যে এটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা ছাত্রদের কোনো উস্কানি নয়, বরং ছাত্রদের এই অদম্য ইচ্ছা শক্তি, ভালোবাসা আমরা অনুপ্রাণিত হয়েছি, বরং ওরাই আমাদেরকে উজ্জীবিত করেছে, উদ্বেলিত করেছে। পুলিশরা যখন আমাকে বলেছে যে আপনারা উস্কানি দিয়েছেন, আমি বললাম না, উল্টা, আপনি তো ভুল বলছেন, বরং ছাত্ররাই আমাদেরকে উদ্দীপ্ত করেছে, আমরা তাদেরকে কি উস্কানি দিব। সুতরাং এই উজ্জীবন আমাদের রাষ্ট্র গঠনের জন্য লাগবে। আমরা ছাত্রদেরকে বলবো, তোমরা ঐক্যবদ্ধ থাকো, তোমরা যেভাবে নিঃস্বার্থভাবে যে আন্দোলন দাঁড় করিয়েছো, তোমরা যে স্বপ্ন নিয়ে কাজ করেছো, একটা বৈষম্যহীন রাষ্ট্র বাংলাদেশকে বানাতে চাও, আমরা অনুরোধ করব যে সেই জন্য তোমাদেরকে অতীত পড়তে হবে, এরপরে তোমাদেরকে বিভেদ সৃষ্টি করার ব্যাপার আসবে, এরপর তোমাদের পাওয়া না পাওয়ার বেদনা আসবে। এগুলো কিন্তু সতর্ক থাকতে হবে। প্রত্যেক পদে পদে সামনের দিন আর কঠিন, দুঃখের দিন এক ধরনের কঠিন, বিপদের দিন এক ধরনের কঠিন, আনন্দ আর সুখের দিন অন্যরকম কাঠিন্য আছে। সুতরাং সেটা ছাত্রদেরকে মনে রাখতে হবে। তোমাদের ঐক্য বজায় রাখার জন্য তোমাদের অনেক বেশি স্যাক্রিফাইস করতে হবে। এবং নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেবেন, যারা দায়িত্ব নিচ্ছেন, তাদেরকে বলবো যে এতগুলো রক্তের ঋণের উপর দাঁড়িয়ে আপনারা মানুষের স্বপ্ন, মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, যে শিক্ষা প্রতিষ্ঠানে আর দলবাজি না হয়ে সকল দলের স্বাধীনতা, গণতন্ত্র থাকবে, সেই ব্যবস্থা করেন। মানুষের যে স্বপ্ন যে আমি বিচারের কারবারে গিয়ে দলীয়ভাবে বিচারহীনতার শিকার হব না, সেই দুঃস্বপ্নটা আপনারা দূর করবেন। পুলিশের কাছে গিয়ে কেউ বঞ্চনার শিকার হবে না, পুলিশের কাছ থেকে বন্ধুত্বপূর্ণ আচরণ পাবে, সেটা নিশ্চিত করার জন্য চেষ্টা করবেন। সবচাইতে বড় স্বপ্ন আমাদের দুইটি, আমাদের বাঙালির, এই বাংলার মানুষের স্বপ্ন বেশি নাই। একটা স্বপ্ন হচ্ছে যে আমরা কোনো মতে খেয়ে পড়ে বাঁচতে চাই, আমাদের যে দ্রব্যমূল্যের যে কঠিন অবস্থায় সরকার আমাদেরকে নিয়ে গেছে, সেখান থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। দ্বিতীয় হচ্ছে আমাদের ভোটের অধিকার, যেটা 15 বছর ধরে আমরা কেউ ভোট দিতে পারি নাই। যে যে দল করুক, যে ধর্মে বিশ্বাস করুক, যে আদর্শে বিশ্বাস করুক, প্রত্যেকে তার নিজের ভোটাধিকারটা দিতে পারবে। এই স্বপ্নগুলো অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্ব পালন করবেন, তাদের এটা আমানত, তাদের জন্য এটা অঙ্গীকার। ডক্টর ইউনূসের কাছে এদেশবাসীর, সারা বিশ্ববাসীর যেরকম প্রত্যাশা, আমাদের বাংলাদেশেরও প্রত্যাশা, আমরা সেই প্রত্যাশায় সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের আন্তরিক সমর্থন দিতে আমাদের প্রস্তুত আছি। কিন্তু রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীলতার জায়গায় আমরা নিশ্চয়ই সে সমস্ত কার্যক্রমগুলোকে মূল্যায়ন করব। প্রিয় বন্ধুগণ, যে গণহত্যা হয়েছে, যেভাবে কোথায় কে মারা গেছে, এখনো আমরা অনেক তথ্য পাচ্ছি, অনেক কিছু জানি না। প্রত্যেকটা ঘটনার সুষ্ঠু বিচার হওয়া দরকার। আর আমি আরেকটা কথা যেটা বলছি, যে আমাদের আন্তর্জাতিক বন্ধুরা, বিশেষ করে আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আছে। আমেরিকা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, ইউরোপীয় ইউনিয়ন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, চায়না আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, ইন্ডিয়া আমাদের বৃহৎ প্রতিবেশী এবং আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী, যে আমার বেশি উপকারও করতে পারে, চাইলে অপকারও করতে পারে। জাপান আমাদের বড় ডেভেলপমেন্ট পার্টনার। এই ধরনের অনেকগুলো আন্তরাষ্ট্রীয় দেশের সাথে আন্তরাষ্ট্রীয় একটা সম্পর্ক আমাদের আছে। আমরা আন্তর্জাতিক মহলকে বলবো যে আমাদের এই দেশটা একটা নতুন স্বাধীনতার সংগ্রামে অবতীর্ণ হয়েছে, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমাদের এই জাতীয় উন্নয়নে আপনারা আমাদের পাশে থাকবেন। আমি বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ, বন্ধুত্ব সুলভ, যার অবদান আমাদের স্বাধীনতার যুদ্ধে ছিল, ভারতের প্রতি অনুরোধ করব যে আপনারা নিশ্চয়ই অনুভব করছেন যে বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক তৈরি না করে একটা বিশেষ দল এবং বিশেষ ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করার কারণে কিভাবে আপনাদের পররাষ্ট্রনীতি ভুল প্রমাণিত হয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা উপলব্ধি করবেন। শেখ হাসিনা যেভাবে আপনাদেরকে ভুল বুঝিয়েছে,
শেখ হাসিনা যেভাবে আপনাদেরকে ভুল জানিয়েছে, আপনারা সেটার উপর নির্ভর করে আপনাদের পররাষ্ট্রনীতি নির্ধারণ করেছেন, যেটা আপনারা আরো ভুল করেছেন যে শেখ হাসিনাকে আপনারা অবৈধভাবে আশ্রয় দিয়েছেন, এবং সেটা আপনাদের রাজনৈতিক ব্যাপার, আপনাদের রাষ্ট্রের ব্যাপার, সেটা আপনারা ঠিক করবেন। কিন্তু একটা দেশ থেকে প্রত্যাখ্যাত খুনি স্বৈর শাসনকে, স্বৈর শক্তিকে আপনারা আশ্রয় দিয়ে যে কথাটা প্রমাণিত করেছেন, এটা নিশ্চয়ই আপনাদের ভুল পররাষ্ট্রনীতির প্রয়োগ। এটা আমি ভারত সরকারকে বলবো, আপনারা এটা পুনর্বিবেচনা করবেন। আমি কৃতজ্ঞতা জানাই ভারতের সেই সমস্ত মানবতাবাদী রাষ্ট্রের জনগণকে, যারা আমাদের এই ছাত্র আন্দোলন এবং সারা বিশ্বের যারা আমাদের এই ছাত্র আন্দোলনকে সাপোর্ট করেছেন, আমাদের গণতান্ত্রিক অধিকারের আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমরা ভারতের জনগণকে বলবো, আপনাদের সরকারকে বোঝান, আপনাদের সরকারের এই ভুল নীতি থেকে সরে আসার জন্য আপনারা তাদের উপরে গণতান্ত্রিক, আইনি, নৈতিক সব ধরনের চাপ তৈরি করেন। একটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘ সময়ে আমরা একটা রাষ্ট্রের অধীনে ছিলাম, একই সাথে আমাদের কংগ্রেস, মুসলিম লীগ, আমরা একই রাজনৈতিক দলের অধীনে এই উপমহাদেশের লোকেরা রাজনীতি করেছি। সুতরাং সেই বন্ধুত্বের কথাটা আপনারা ভুলে যাবেন না। সর্বশেষে আমি আবারও বলছি যে প্লিজ, আমরা আর একটি প্রাণ বিসর্জন হোক, একটি প্রাণ ঝরে যাক চাই না। আমরা শত্রুকেও আপনাকে ভালোবাসতে হবে, শত্রুকেও বুঝতে দিতে হবে, তার ভুল বুঝতে দিতে হবে। শত্রুকে ধ্বংস করলে শত্রুর এই উপলব্ধি থাকবে না। শেখ মুজিবুর রহমানকে যদি হত্যা করানো হতো, তাহলে শেখ মুজিবুর রহমান নিজে দেখে যেতে পারতেন যে তিনি কি পরিমাণ ভুল করেছেন এবং তার ভুলের শিকার কি। আজকে শেখ হাসিনা হয়তো দিল্লিতে বসে বসে বুঝতে পারছেন তিনি যে কি ভুলগুলো করেছিলেন, এবং তার আজকে তিনি যে তার দলের নেতা কর্মীদেরকে ফেলে এভাবে পালিয়ে গেছেন। নিশ্চয়ই আমি যদি আওয়ামী লীগ করতাম, আমি আজকে এই আওয়ামী লীগ ত্যাগ করতাম এবং বলতাম যে এই নেতৃত্বকে আমি ঘৃণা করি, যে কর্মীদেরকে ফেলে পালিয়ে যায়, যে তার নেতা কর্মীদেরকে রেখে বিপদের মুখে ফেলে যে পালিয়ে যায়, আমি নিশ্চয়ই এই নেতৃত্বকে প্রত্যাখ্যান করতাম। আওয়ামী লীগের যারা গণতান্ত্রিক মনোভাবের লোক আছেন, ভালো মানুষ আছেন, কিছুটা হলেও যারা গণতন্ত্রকে শ্রদ্ধা করেন, তাদেরকে বলবো আপনারা আপনাদের এই পৈশাচিক খুনি রক্ত পিপাসু নেতৃত্বকে আপনারা প্রত্যাখ্যান করেন। দেশবাসীকে আবারও বলবো, সবাই আপনারা ঐক্যবদ্ধ হন। নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, আগামীকাল সরকার দায়িত্ব গ্রহণ করবে, তাদেরকে আমরা সবাই মিলে সহযোগিতা করব, এবং আমাদের প্রত্যাশার জায়গাগুলো আমরা হয়তো পরে আমরা আরো ডিটেলস বলবো। আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা জেলে গিয়েছি, আপনারা আমাদের জন্য দোয়া করেছেন, সারা দেশবাসী দোয়া করেছে, আমাদের খোঁজ খবর নিয়েছেন, এবং সাংবাদিক বন্ধুরা সবসময় আমাদের সাথে ছিলেন, আগামী দিনেও থাকবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের সিনিয়র অ্যাডভোকেট কাজী ইসলাম সাহেব আছেন, উনি প্রশ্নের জবাব দেবেন। আমার একটা প্রশ্ন আছে। জি, পুলিশ বাহিনীর রিফর্ম করা উচিত কিনা আপনি কি মনে করেন? ডেফিনেটলি দেখুন, বাংলাদেশে এই সময়ে যে পরিবর্তন হয়েছে, যে রাজনৈতিক বিজয় হয়েছে,